অস্টিওসাইট পড়িয়েছিলাম। আগের ক্লাস থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু বলো। আগের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? একটু ক্লিয়ার না থাকলে আমি বলে দিচ্ছি এখনই, কারণ আমাদের নেক্সট ডিসকাশনটার জন্য আমাদের আগের ক্লাসের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। কারো যদি অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওপ্রোজেনিটর সেল, পেরিঅস্টিয়াম এগুলো নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকে এখনই ক্লিয়ার করে নাও। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমি কন্টিনিউ করবো আর কি। তাহলে ঠিক আছে, আমি তাহলে শুরু করতেছি। একটু ওয়েট। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে আগের দিন আমরা সেলগুলো পড়েছিলাম, বোনের সেলগুলো পড়ে শেষ করেছিলাম। দাঁড়া আমি স্ক্রিন শেয়ারটা শুরু করছি, এখন স্টার্ট করিনি। Wait. আচ্ছা ঠিক আছে, তাহলে আগের দিন হচ্ছে আমরা বোনের সেলগুলো পড়ে শেষ করেছিলাম। আজকে আমরা বোনের ফাংশনাল হিস্টোলজিটা একটু পড়বো আর কি, মানে বোনের ফাংশনের জন্য বা বোনের ফিজিওলজির সাথে হিস্টোলজিটা কিভাবে কানেক্টেড। আমার কথা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলবা। আমার খুব কাছে একটা ফ্যানের বাতাসের জন্য যদি তোমাদের মনে হয় যে প্রবলেম হচ্ছে শুনতে, আমাকে অবশ্যই বলবো, আমি একটা ফ্যান থেকে দূরে সরে যাবো তখন। আচ্ছা, আমি হোয়াইট বোর্ডের থেকে ব্ল্যাক বোর্ডে পড়াই একটু বেটার। আচ্ছা, আমরা এখন একটু আহ দেখি যে তোমার বোনের ফাংশনাল হিস্টোলজিটা কি। আমাদের ফার্স্টে যে কনসেপ্টটা জানতে হবে সেই কনসেপ্টটা হচ্ছে তোমার ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন অফ ম্যাট্রিক্স। ক্যালসিফিকেশন অফ ম্যাট্রিক্স বলতে আমরা যেটা বুঝি, এটা আমি আগের দিন একটু করে বলেছিলাম যে একটা বোনের মেইন যে সেলটা, সেই সেলটার নাম হচ্ছে অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট কি করে? অস্টিওব্লাস্ট সবার আগে অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করে সেটা তার বাইরে বের করে দেয়। অর্গানিক ম্যাট্রিক্স এর মধ্যে থাকে কি? আচ্ছা, তাহলে তোমার যে অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট সবার আগে হচ্ছে অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করে। অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করে সেটা সিক্রিট করে তার বাইরে পাঠায় দেয়। তখন এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স গুলো থাকে। এই অর্গানিক এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে থাকে তোমার কিছু ফাইবার আর থাকে কিছু গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইবারের মধ্যে থাকে কি? টাইপ 1 কোলাজেন, টাইপ 1 কোলাজেন ফাইবার। আর গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে থাকে কিছু প্রোটিওগ্লাইকেন এবং কিছু গ্লাইকোপ্রোটিন। একটা ইম্পর্টেন্ট গ্লাইকোপ্রোটিন হুইচ ইজ প্রেজেন্ট ইন বোন, সেটা হচ্ছে অস্টিওক্যালসিন। অস্টিওক্যালসিন, এই অস্টিওক্যালসিনের কাজ কি? অস্টিওক্যালসিনের কাজ হচ্ছে ক্যালসিয়াম আয়ন বাইন্ড করা। তোমার এক্সট্রা সেলুলারলি যে ক্যালসিয়াম আয়ন গুলা থাকে ওই বোনের ওই এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্টে, সে ক্যালসিয়াম আয়ন গুলাকে সে সার্চ করে করে বাইন্ড করে ফেলে তার নিজের সাথে। এটার এটা হচ্ছে অস্টিওক্যালসিনের কাজ। এছাড়া অস্টিওব্লাস্ট আরেকটা এনজাইম রিলিজ করে। ইট রিলিজেস এ স্পেশাল এনজাইম দ্যাট ইজ কল্ড অ্যালকালাইন ফসফেটেস। স্পেশাল এনজাইমের নাম হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। এই অ্যালকালাইন ফসফেটেস এনজাইমের কাজ কি? অ্যালকালাইন ফসফেটেস এনজাইমের কাজ হচ্ছে দেখো নামটা দেখো, ফসফেটেস। এটা হচ্ছে তোমার বিভিন্ন তোমার বায়োলজিক্যাল সাবস্টেন্স বা বায়োলজিক্যাল কম্পোনেন্ট থেকে ফসফেট আয়ন ভাঙে। ফসফেট আয়ন ভেঙে ভেঙে ওই অস্টিওব্লাস্টের চারপাশে জড়ো করে। তাহলে খেয়াল করো, অস্টিওব্লাস্ট হচ্ছে একটা সেল, তার চারপাশে তোমার গ্রাউন্ড সাবস্টেন্স আছে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট গ্রাউন্ড সাবস্টেন্স হচ্ছে অস্টিওক্যালসিন। অস্টিওক্যালসিন কি করছে? ক্যালসিয়াম আয়ন জড়ো করছে। এভাবে অস্টিওক্যালসিন গুলা এখানে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা বাড়িয়ে দিচ্ছে। আবার
এটা একটা এনজাইম রিলিজ করে যার নাম হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। সে হচ্ছে বিভিন্ন বায়োমলিকিউল থেকে ফসফেট আয়ন ভেঙে ভেঙে এই এনভায়রনমেন্টে, এই এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্টে জড়ো করছে। ওকে, এই যে তোমার তাহলে যে দুইটা জিনিস আসলো, তাহলে একটা ক্যালসিয়াম আয়ন হচ্ছে জমা হলো অস্টিওব্লাস্টের চারপাশে, ফসফেট আয়ন জমা হলো অস্টিওব্লাস্টের চারপাশে। ক্যালসিয়াম আয়ন জমা হলো কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ অস্টিওক্যালসিন। ফসফেট আয়ন জমা হলো কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ এন এনজাইম কল্ড অ্যালকালাইন ফসফেটেস। এই সবগুলো জিনিসই তোমার কোত্থেকে আসছে? অস্টিওক্যালসিন, অ্যালকালাইন ফসফেট সবই কিন্তু অস্টিওব্লাস্ট থেকে আসছে। তাহলে অস্টিওব্লাস্ট কিছু স্পেশাল সাবস্টেন্স তৈরি করছে, যার কারণে অস্টিওব্লাস্টের চারপাশে ক্যালসিয়াম এবং ফসফেট আয়ন জড়ো হচ্ছে। এই ক্যালসিয়াম এবং ফসফেট আয়ন জড়ো হয়ে কি হচ্ছে? এই ক্যালসিয়াম এবং ফসফেট আয়ন জড়ো হয়ে একটা স্পেশাল সাবস্টেন্স বানাচ্ছে। এটা সংকেতটা আমি লিখছি এরকম। ঠিক আছে, এই ক্যালসিয়াম এবং ফসফেট আয়নটা মিলিত হয়ে একটা স্পেশাল সাবস্টেন্স তৈরি করছে, একটা খুব জটিল একটা কেমিক্যাল একটা কম্পোনেন্ট তৈরি করছে। এটার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট। বলেছিলাম আমি সম্ভবত তোমাদেরকে, ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল। এই ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টালটা হচ্ছে ইট ইজ দ্য মেইন কম্পোনেন্ট, ইট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ ইনঅর্গানিক ম্যাট্রিক্স, ইট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ ইনঅর্গানিক ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করে দেখো একটা জিনিস, এখানে কি হচ্ছে? অস্টিওব্লাস্ট প্রথমে তার চারপাশে অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করে তার চারপাশে বের বের করে দিচ্ছে। এই অর্গানিক ম্যাট্রিক্স এবং কিছু এনজাইম মিলে অস্টিওব্লাস্টের চারপাশে ক্যালসিয়াম এবং ফসফেট আয়ন জড়ো করছে। ক্যালসিয়াম এবং ফসফেট আয়নগুলো এরপর কম্বাইন করে তৈরি করছে একটা স্পেশাল ক্রিস্টাল যার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল। এই ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টালই হচ্ছে তোমার ইনঅর্গানিক ম্যাট্রিক্সের মেইন কম্পোনেন্ট। তাহলে এখন আমরা যে ক্যালসিফিকেশন ওয়ার্ডটা বলছি, ক্যালসিফিকেশনটা আমরা তাহলে কাকে বলছি? এই যে গ্র্যাজুয়ালি অস্টিওব্লাস্ট শুরুতে অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করে, দেন অর্গানিক ম্যাট্রিক্সটা গ্র্যাজুয়ালি বিকামস ইনকর্পোরেটেড উইথ ইনঅর্গানিক ম্যাট্রিক্স মেইনলি বাই ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল। এই যে অর্গানিক ম্যাট্রিক্সটা গ্র্যাজুয়ালি ইনঅর্গানিক ম্যাট্রিক্সের সাথে ইনকর্পোরেট হয়ে যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্যালসিফিকেশন। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্যালসিফিকেশন। তাহলে আমরা তাহলে আবার বলি, তাহলে অর্গানিক ম্যাট্রিক্স গ্র্যাজুয়ালি ইনকর্পোরেটেড উইথ ইনঅর্গানিক ম্যাট্রিক্স, এই প্রসেসটাকে অনেকগুলো নামে ডাকা হয়। একটা হচ্ছে ক্যালসিফিকেশন, একটা নাম আছে সুন্দর নাম হচ্ছে মিনারেলাইজেশন। মিনারেলাইজেশন এর জন্য কি কি লাগতেছে? এর জন্য ক্যালসিয়াম আয়ন লাগে, এর জন্য ফসফেট আয়ন লাগে। ক্যালসিয়াম আয়নকে কাছে নিয়ে আসে অস্টিওক্যালসিন, আর ফসফেট আয়নকে কাছে নিয়ে আসে অ্যালকাইল ফসফেটেস। এই তো। আর তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার ক্যালসিফিকেশন অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমরা একটু আচ্ছা এই অংশটা তো বললাম, এখন এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কোয়েরি আছে কিনা আমাকে তোমরা বলো। আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা একটু নিজেরা জিনিসটা একটু রিভিউ করে নাও। কারো কোনো কোয়েরি আছে কিনা আমাকে বলো, 1 মিনিট টাইম দিচ্ছি আমি তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা যাই। এরপর আমরা যে কনসেপ্টটা দেখবো, কনসেপ্টটা শিখবো, সেই কনসেপ্টটার নাম হচ্ছে, কনসেপ্টের নাম না মানে কি কি দেখবো আমরা এরপর? আমরা বোনের দুইটা সেলের নাম পড়েছি, একটা পড়েছে অস্টিওব্লাস্ট, একটা সেলের নাম পড়েছি, ওই সেলের নাম হচ্ছে অস্টিওসাইট, একটা সেলের নাম পড়েছে অস্টিওক্লাস্ট।
তিনটাই কিন্তু বোনের খুবই ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট সেল। তো এই তিনটা কিভাবে একটার সাথে আরেকটা কাজ করে বা কোনটার কাজ আসলে কি, এটা আমরা তাহলে এখন দেখবো। ওকে, তার আগে আমি তোমাদেরকে একটা কথা আবার স্মরণ করে দিতে চাই, রিমডেলিং এই কথা। দেখো আমাদের যে বোনের গ্রোথ আমরা বলি, বোনের গ্রোথ কোন কোন সময় হয়? একটা হচ্ছে তোমার ডিউরিং গ্রোয়িং এজ, যখন একটা বাচ্চা ছোট থেকে বড় হয়, গ্রোয়িং এজ, এই সময় বোনটা ইউজুয়ালি লংগিটিউডিনালি বাড়ে। আর কখন কখন এছাড়া পুরো জীবন জুড়েই বনে হালকা ভাঙা গড়ার খেলা চলতে থাকে। এই হালকা ভাঙা গড়ার যে খেলা, এটাই হচ্ছে রিমডেলিং। আরেকটা হচ্ছে রিপেয়ার। রিপেয়ার কি? ইউজুয়ালি আফটার ফ্র্যাকচার অথবা এনি ইনজুরি অথবা আফটার সার্জারি, বোন সার্জারি। আর রিমডেলিংটা হচ্ছে যে সারা জীবনে তোমার একটা মানুষের লাইফস্টাইলের পরিবর্তন হয়, ওয়েট বিয়ারিং এর পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করার জন্য তার বোন যে মাইনর কিছু মডিফিকেশন আনে, এটাই হচ্ছে রিমডেলিং। তাহলে আমরা এখন wait, আচ্ছা, তাহলে আমরা রিমডেলিংটা নিয়ে তাহলে এখন তাহলে মেইনলি কথা বলবো। তো একটা বোনের যখন গ্রোথ হবে, গ্রোয়িং এজে হোক সেটা, বা ডিউ টু রিমডেলিং হোক বা ডিউ টু রিপেয়ার হোক, একটা বোনের যে টিস্যু, সে বোনের টিস্যুতে যে মেইন যে সেলগুলো আছে এর মধ্যে স্পেসিফিকলি অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, এই দুইটা সেল থেকে কিছু সিগন্যাল, কিছু সাইটোকাইন রিলিজ হয়। সে সাইটোকাইন গুলা দে ক্যারি দ্য সিগন্যাল ফর রিমডেলিং, দে ক্যারি দ্য সিগন্যাল ফর রিমডেলিং। মানে বনে যখন রিমডেলিং এর দরকার হয়, তখন অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট কিছু সাইটোকাইন রিলিজ করার মাধ্যমে সে রিমডেলিং এর প্রসেসটা শুরু করে। কিভাবে শুরু করে দেখো একটু। ধরে নাও যে তোমার আমি আগের দিন তোমাদেরকে বোনের একটা ছবি দেখিয়েছিলাম সম্ভবত, হ্যাঁ এই ছবিটা একটু খেয়াল করো তোমরা। তোমরা যদি এই ছবিটা একটু খেয়াল করো ভালো করে, এই ছবিটাতে অস্টিওসাইট কোন জায়গায় থাকে? এই যে তোমার হ্যাভার্সিয়ান যে সিস্টেম গুলো, তারপর এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা, ইন্টারসার্কামফারেন্সিয়াল ল্যামিনা, এইখানে তোমরা একটু গাঢ় গাঢ় যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা এটা এটা, এই গাঢ় গাঢ় জিনিসগুলো হচ্ছে অস্টিওসাইট। ঠিক আছে, অস্টিওসাইট। তাহলে বোনের যে মেইন ম্যাটেরিয়াল, সে মেইন ম্যাটেরিয়াল থাকে অস্টিওসাইট। আর অস্টিওব্লাস্ট কোথায় থাকে? অস্টিওব্লাস্ট মেইনলি তোমার বোনের ফর্মিং সারফেসে থাকে। ফর্মিং সারফেস সেটা হতে পারে আউটার সারফেস বা কোনো একটা ইনার সারফেস, সেখানে থাকে অস্টিওব্লাস্ট। ওকে, তো তাহলে অস্টিওসাইট কোথায় থাকে, অস্টিওব্লাস্ট কোথায় থাকে, আশা করি একটু ভিজুয়ালাইজ করতে পেরেছো। আচ্ছা, এরপরে আমি তাহলে যেটা বলতেছি যে তোমার যখন রিমডেলিং এর দরকার হয়, যেই জায়গাতে রিমডেলিং এর দরকার হয়, ধরো তোমার আমরা রিমডেলিং এর সময় কোন সেলের কাজ কি, এগুলো দিয়ে আমরা এভাবে আলোচনা করি। ফার্স্টে অস্টিওব্লাস্ট কি করে, অস্টিওসাইট কি করে, এবং অস্টিওক্লাস্ট কি করে। ফার্স্টে অস্টিওসাইট কি করে এটা বলেন, এটা অস্টিওসাইটের কাজ এই ক্ষেত্রে অল্প, খুব বেশি না। যেই জায়গাতে রিমডেলিং দরকার, তোমরা একটা জিনিস একটু চিন্তা করো যে রিমডেলিং এর জন্য, রিমডেলিং মানে হচ্ছে নতুন করে তৈরি করা। নতুন করে তৈরি করা মানে কোনো একটা জায়গায় অপ্রয়োজনীয় বনটা ভেঙে প্রয়োজনীয় জায়গায় নতুন বন তৈরি করা। সো নতুন করে বন তৈরি করার আগে অবশ্যই অপ্রয়োজনীয় জায়গায় বনটা ভাঙতে হবে। তাহলে অপ্রয়োজনীয় জায়গায় যে বনটুকু রয়েছে, সেখানে আমি আমি একটু আগে দেখিয়ে আসলাম যে বনের বাল্ক যে সেলটা ফর্ম করে, সেই সেলটার নাম হচ্ছে অস্টিওসাইট। তাহলে যেই জায়গায় অপ্রয়োজনীয় বন আছে বা পুরাতন বন আছে, সেই জায়গায় নিশ্চয়ই অনেক অস্টিওসাইট আছে। তো at the site of remodeling, old osteocytes, old অথবা unnecessary osteocyte, they will undergo apoptosis. তাহলে রিমডেলিং এর সবার আগে কি হবে? এক নম্বর ঘটনা, যেই জায়গাতে রিমডেলিং প্রয়োজন, সেই জায়গাতে যে পুরাতন অস্টিওসাইট গুলো আছে বা পুরাতন বনগুলো আছে, সেখানের অস্টিওসাইট গুলা
অ্যাপোপ্টোসিসের মাধ্যমে নাই হয়ে যাবে। নাই হয়ে যায় তোমার হচ্ছে একটা ক্যাভিটি বা একটা গহ্বর তৈরি করবে। ওকে, ধরে নাও যে এই জায়গাটাতে তোমার হচ্ছে একটা বোন ছিল, এই অংশটুকুতে অস্টিওসাইট ছিল, এগুলোর এখন আর দরকার নেই। তাইলে এই অংশটুকুর অস্টিওসাইট গুলো গ্রাজুয়ালি তোমার সলিড তো, মানে ধরো পুরাটা জুড়ে অস্টিওসাইট আছে, একটা নির্দিষ্ট জায়গার অস্টিওসাইট অ্যাপোপ্টোসিস হবে যে জায়গাটাতে রিমডেলিং প্রয়োজন। ধরো এই জায়গাতে অস্টিওসাইট গুলো অ্যাপোপ্টোসিস হয়ে এরকম একটা গহ্বর তৈরি করলো, গহ্বর তৈরি করলো। এই গহ্বরটার নামই হচ্ছে রিজর্পশন ক্যাভিটি। রিজর্পশন ক্যাভিটি, এটাকে কেন্দ্র করে বনের রিমডেলিংটা হবে, এই রিজর্পশন ক্যাভিটিকে কেন্দ্র করে। তাহলে অ্যাপোপ্টোসিস হয়ে তৈরি করলো কি একটা রিজর্পশন ক্যাভিটি তৈরি করলো, অথবা রিজর্পশন বে তৈরি করলো, অথবা এটা আরেকটা নাম আছে রিমডেলিং বে। রিমডেলিং বে, রিমডেলিং বে। তাহলে দেখো, ফার্স্টে অ্যাপোপ্টোসিস, কিছু অস্টিওসাইট অ্যাপোপ্টোসিস হয়ে একটা গহ্বর বা একটা ক্যাভিটি তৈরি করে দিল। এরপরে এরপরে যেই জায়গাতে তোমার রিজর্পশন ক্যাভিটি তৈরি হলো, সেখানে কি হবে এরপর দেখো। যাই হোক, তোমার অস্টিওব্লাস্ট, যে অস্টিওব্লাস্ট হচ্ছে তোমার একটা সাইটোকাইন রিলিজ করবে। এই সাইটোকাইনের নাম হচ্ছে MCSF, ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। তাহলে দুই দুই নম্বর ঘটনা হচ্ছে অস্টিওব্লাস্ট উইল রিলিজ এ সাইটোকাইন কল্ড ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। এই ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর কি করবে, অনেকগুলো মনোসাইটকে একত্রিত করে করে একটা মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম করবে। এটার নামই হচ্ছে অস্টিওক্লাস্ট। এটা আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম, এই মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেলের নাম অস্টিওক্লাস্ট। এই অস্টিওক্লাস্ট গুলো কোথায় যাবে, অস্টিওক্লাস্ট গুলো এই জায়গায় যে আসন গেড়ে নিবে। অস্টিওক্লাস্ট গুলো এই রিজর্পশন বে বা রিমডেলিং বেতে যে আসন গেড়ে নিবে, যেই জায়গাতে অস্টিওক্লাস্ট আসন গেড়ে নেয় বা জায়গা করে নেয়, সেই জায়গার নাম রিজর্পশন বে বা রিমডেলিং বে বা রিজর্পশন ক্যাভিটি। আরেকটা নাম আমি বলেছিলাম, এদের নাম হচ্ছে হাউস শিপস ল্যাকুনা। একই জিনিস, এগুলো সবই একই জিনিস। তাহলে চিন্তা করো, আবার চিন্তা করো, সবার আগে পুরাতন অস্টিওসাইট অ্যাপোপ্টোসিস হবে, তারপরে অস্টিওব্লাস্টের প্রভাবে একটা সাইটোকাইন রিলিজ হবে অস্টিওব্লাস্ট থেকে, MCSF, সেটা মাল্টিপল মনোসাইটকে ফিউশন করে তৈরি করবে কি অস্টিওক্লাস্ট, মানে অস্টিওক্লাস্ট। এই অস্টিওক্লাস্টটাকে সে কোথায় পাঠিয়ে দিবে, অস্টিওক্লাস্ট আন্ডার ইনফ্লুয়েন্স অফ অস্টিওব্লাস্ট, it will go to the resorption bay. It will go to the resorption bay. এরপরে তাহলে আমরা তিনটা ঘটনা এখন পর্যন্ত জানলাম, তিনটা ঘটনা জানলাম। তাহলে খেয়াল কর, আমি আবার দেখাচ্ছি। এ হচ্ছে ধর একটা জায়গা, এখানে কিছু অস্টিওব্লাস্ট, কিছু অস্টিওসাইট অ্যাপোপ্টোসিস হয়ে গেল, এখানে কাছাকাছি অনেকগুলো অস্টিওব্লাস্ট আছে, আর এখানে নতুন করে কি আসলো, অস্টিওক্লাস্ট আসলো, নতুন করে অস্টিওক্লাস্ট আসলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এরপরের কাজটা হবে অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টের মিলিত কাজ। অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টের মিলিত কাজ আমি যদি একটু দেখাই, যে দেখো অস্টিওক্লাস্ট, আমি যদি একটা অস্টিওক্লাস্ট আঁকি, অস্টিওক্লাস্টের গায়ে একটা রিসেপ্টর থাকে, এটার নাম হচ্ছে র্যাঙ্ক। এই হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টের গায়ে একটা রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের নাম হচ্ছে র্যাঙ্ক রিসেপ্টর। আর কাছাকাছি যদি আমি একটা অস্টিওব্লাস্ট আঁকি, অস্টিওব্লাস্টের গায়ে ওই রিসেপ্টরের লাইগ্যান্ডটা থাকে, এটার নাম হচ্ছে র্যাঙ্ক লাইগ্যান্ড। রিসেপ্টর কি, মানে তোমরা জানো রিসেপ্টরের সাথে যে জিনিসটা লাগে, একটা রিসেপ্টরে যে জিনিসটা লাগলে সেই রিসেপ্টরটা
একটা চেঞ্জ প্রদর্শন করে, একটা রেসপন্স প্রদর্শন করে, সেটাকে বলা হয় ওই রিসেপ্টরের লাইগ্যান্ড। মানে জিনিসটা এরকম, একটা প্লাগে মানে একটা জ্যাকে তুমি যদি প্লাগ বসাও, জ্যাকটা হচ্ছে রিসেপ্টর, প্লাগটা হচ্ছে লাইগ্যান্ড, জিনিসটা এরকম। তাহলে অস্টিওক্লাস্টের গায়ে থাকে একটা রিসেপ্টর যার নাম হচ্ছে র্যাঙ্ক রিসেপ্টর, আর অস্টিওব্লাস্টের গায়ে থাকে ওই রিসেপ্টরের লাইগ্যান্ড। ঠিক আছে? তো অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট মানে এভাবে কাছাকাছি এসে তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন করে। কিভাবে ইন্টারাকশন করে? এই র্যাঙ্ক রিসেপ্টরের সাথে র্যাঙ্ক লাইগ্যান্ড লেগে যায়। ওকে, র্যাঙ্ক লাইগ্যান্ড লেগে যায়। তাহলে দেখো, র্যাঙ্ক লাইগ্যান্ড যখন র্যাঙ্ক রিসেপ্টরের সাথে লেগে যায় তখন কি হয়? এখন আমরা হচ্ছে আবার জুম আউট করে দেখি। এই অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টের এই রিসেপ্টর এবং লাইগ্যান্ডের মধ্যে ইন্টারাকশন যখন হয় তখন অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হয়। দেখো, এতক্ষণ কিন্তু অস্টিওক্লাস্ট ইনঅ্যাক্টিভ ছিল। যখনই অস্টিওব্লাস্টের র্যাঙ্ক লাইগ্যান্ড অস্টিওক্লাস্টের র্যাঙ্ক রিসেপ্টরের সাথে লেগে গেল, তখনই অস্টিওক্লাস্টটা অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হয়ে অস্টিওক্লাস্ট এরপর কি করে? দেখো, অস্টিওক্লাস্ট কি করে, অস্টিওক্লাস্ট হচ্ছে তোমার অস্টিওক্লাস্টের এখানে অস্টিওক্লাস্টের আউটার সারফেসে একটা আয়ন চ্যানেল আছে। এই আয়ন চ্যানেল দিয়ে হাইড্রোজেন আয়ন বের হয়ে আসে। সরি, উল্টা বললাম। হাইড্রোজেন আয়ন ঢুকতে পারে। এই হাইড্রোজেন আয়ন অস্টিওক্লাস্টের ভিতরে ঢুকে ঢুকে কি করে? অস্টিওক্লাস্টের ভিতরে পিএইচটা বাড়িয়ে দেয়। অস্টিওক্লাস্টের ভিতরে অনেক লাইসোজোম আছে, পিএইচ বাড়ার ফলে লাইসোজোম গুলো অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে? তাহলে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হয়ে কি করে? অস্টিওক্লাস্টের গায়ে একটা হাইড্রোজেন আয়নের চ্যানেল থাকে। এই হাইড্রোজেন আয়ন চ্যানেল আরেকটা নাম আছে, নাম হচ্ছে প্রোটন পাম্প। এই প্রোটন পাম্প দিয়ে হাইড্রোজেন আয়ন ঢুকে অস্টিওক্লাস্টের পিএইচ কমিয়ে দেয়। পিএইচ কমিয়ে দিলে অস্টিওক্লাস্টের ভিতরে লাইসোজোম অ্যাক্টিভেট হয়। লাইসোজোম অ্যাক্টিভেট হয়ে ওই লাইসোজোমের এনজাইম গুলা এক্সট্রা সেলুলারলি রিলিজ হয়। এক্সট্রা সেলুলারলি রিলিজ হয়ে বোনের যেই ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট, কি জানি সংকেত ছিল, CA10PO4 6OH2, এই এনজাইম গুলো CA10PO4 6OH2 এই ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টালকে ডিজলভ করে দেয়। ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, সরি, আমি মনে হয় একটু ভুল বললাম, তাই না? আচ্ছা তাহলে দাঁড়াও, ওয়েট ওয়েট, এখানে দাঁড়াও, আমি শুনো, গত 1 মিনিটে যা বললাম একটু ডিসরিগার্ড করো, আমি আবার বলছি। একটু ভুল হয়ে গেছে। শোনো, আবার বলতেছি, অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হয়। অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হলে অস্টিওক্লাস্টের গায়ে একটা চ্যানেল থাকে, হাইড্রোজেন চ্যানেল বা প্রোটন পাম্প। এই হাইড্রোজেন চ্যানেল বা প্রোটন পাম্প দিয়ে কি হয়? অস্টিওক্লাস্ট থেকে সেলের বাইরে এক্সট্রা সেলুলারলি হাইড্রোজেন আয়ন বের হয়ে আসে। হাইড্রোজেন আয়ন বের হয়ে এসে এক্সট্রা সেলুলারলি পিএইচ বাড়িয়ে পিএইচ কমিয়ে দেয়। পিএইচ যখন কমে যায় তখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টালটা ডিজলভ হয়ে যায়। ঠিক আছে? এছাড়া অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হলে কি হয়? অস্টিওক্লাস্টের ভিতরে যে লাইসোজোমাল এনজাইম, এই লাইসোজোমাল এনজাইম গুলো এক্সট্রা সেলুলারলি বের হয়ে এসে যে অর্গানিক ম্যাট্রিক্স, সে অর্গানিক ম্যাট্রিক্স কে বিগলিত করে দেয়, সে অর্গানিক ম্যাট্রিক্স কে ডিজলভ করে দেয়। তাহলে দেখো, অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হয়ে একদিকে ইনঅর্গানিক ম্যাট্রিক্সটা ডিজলভ হচ্ছে, আরেকদিকে অর্গানিক ম্যাট্রিক্সটা ডিজলভ হচ্ছে। ইনঅর্গানিক ম্যাট্রিক্স কিভাবে ডিজলভ হয়? অস্টিওক্লাস্টের গায়ে প্রোটন পাম্প থাকে, হাইড্রোজেন আয়ন, এই প্রোটন পাম্প দিয়ে হাইড্রোজেন আয়ন অস্টিওক্লাস্ট থেকে বাইরে বের হয়ে আসছে, বাইরে বের হয়ে এসে পিএইচ কমিয়ে দেয়। পিএইচ কমিয়ে দিলে
তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্রিস্টালটা ব্রেকডাউন হয়ে যায়, এভাবে সে ইনঅর্গানিক ম্যাট্রিক্স কে ব্রেকডাউন করে। আর অর্গানিক ম্যাট্রিক্স কে সে কিভাবে ব্রেকডাউন করে, অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হলে তার ভিতরে লাইসোজোমাল এনজাইমটা বের হয়ে আসে, বের হয়ে এসে অর্গানিক ম্যাট্রিক্স কে ডিসলভ করে দেয়। ওকে, তাহলে এভাবে অস্টিওক্লাস্ট পুরাতন বোনকে ভাঙে, পুরাতন বোনকে ভেঙে ভেঙে সে এই যে তোমার রিজর্পশন যে ক্যাভিটিটা, এটাকে সে আরো গভীর করে দেয়, এই রিজর্পশন ক্যাভিটিটাকে সে আরো গভীর করে দেয়, আরো ডিপ করে দেয়। ঠিক আছে, আরো ডিপ করে দেয়, আরো ডিপ করে দেয়। ওকে, তাহলে আমি বললাম যে রিমডেলিং মানে ভাঙা গড়ার খেলা। তাহলে শুরুতে কি কি ভাঙলো, কার মাধ্যমে ভাঙলো, কিছু অস্টিওসাইট মানে অ্যাপোপ্টোসিস একটা গহ্বর তৈরি করলো, দেন অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হয়ে সে গহ্বরে থাকা বোনগুলোকে আরো কিছু দূর ভাঙলো। এরপরে যে রিমেনিং যে অস্টিওব্লাস্ট গুলো, এগুলো হচ্ছে আমি একটু আগে যে দেখাইলাম অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাট্রিক্স তৈরি করার মাধ্যমে এই জায়গাটাকে আবার নতুন বোন দিয়ে ফিল আপ করে তুলবে। ঠিক আছে, তাহলে এভাবে দেখো, তাহলে খেয়াল করো, এভাবে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট বোনের রিমডেলিং এ হেল্প করে। ঠিক আছে, একটু মনে হয় ক্লামজি হয়ে গেছে, আমি খুব দ্রুত আরেকবার সামারাইজ করছি। বোনের রিমডেলিং মানে কি, সবার আগে ওল্ড বোন উইল বি ডিসলভড, তারপরে নিউ বোন উইল বি মেড। ওল্ড বোন ডিসলভ হওয়াটাই আমি এক্সটেন্সিভলি দেখিয়েছি। ফার্স্টে যেই জায়গায় পুরাতন বোন ভাঙতে হবে সেই জায়গায় কিছু অস্টিওসাইট অ্যাপোপ্টোসিস হয়ে যায়, সেই জায়গাতে অস্টিওব্লাস্টের স্টিমুলেশনে কিছু অস্টিওক্লাস্ট তৈরি হয়। আবার একইভাবে অস্টিওব্লাস্টের স্টিমুলেশনে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হয়। কিভাবে অ্যাক্টিভেট হয়, অস্টিওক্লাস্টের গায়ে একটা রিসেপ্টর থাকে, র্যাঙ্ক রিসেপ্টর, আর অস্টিওব্লাস্টের গায়ে একটা লাইগেন্ড থাকে, র্যাঙ্ক লাইগেন্ড, এদের ইন্টারঅ্যাকশনে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হয়। তাহলে দেখো অস্টিওক্লাস্ট তৈরি করছে অস্টিওব্লাস্ট, বা অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভেটও করছে অস্টিওব্লাস্ট। অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হলে কি হয়, সে পর্যায়ক্রমে ইনঅর্গানিক ম্যাট্রিক্স এবং অর্গানিক ম্যাট্রিক্সকে সে ডিসলভ করে ফেলে। এভাবে সে পুরাতন বোনটাকে অনেক দূর ভেঙে ফেলে। যখন ভেঙে ফেলো তখন এখানে অস্টিওক্লাস্টের আর কোনো কাজ নাই, তখন এখানে রয়ে যাবে শুধু অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট তখন গ্র্যাজুয়ালি অর্গানিক ম্যাট্রিক্স সিক্রিট করবে এবং অর্গানিক ম্যাট্রিক্সকে আবার ক্যালসিফিকেশন করবে, এর মাধ্যমে এই জায়গাতে আবার নতুন বোন দিয়ে সেটাকে ফিল আপ করে ফেলবে, এই ক্যাভিটিটাকে। ঠিক আছে, তাহলে দিস ওয়াজ অ্যাবাউট দ্য রিমডেলিং অফ দ্য বোন। আমি অনেক বড় এবং কঠিন একটা কনসেপ্ট বললাম তোমাদের, যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই, আমাকে জিজ্ঞেস করো। বুঝতে, আর যদি তাও না বুঝো, ডোন্ট ওয়ারি, এটা খুব একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট পরবর্তীতে তোমরা যখন অন্যান্য সাবজেক্টে এই জিনিসটা কোরিলেট করবা তখন তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট হবে আর কি। আমি তোমাদের এখানে একটু ব্রেক দিচ্ছি 1-2 মিনিটের, তোমাদের কারো কোনো কোয়েরি থাকলে আমাকে জিজ্ঞাসা করো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, 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 ঠিক আছে। আচ্ছা, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা দেখো এই রিমোডেলিং কারো কোনো কোয়েরি আছে কি? এটা তোমরা যারা ফিজিওলজি পড়েছো তারা নিশ্চয়ই কিছুটা পড়েছো, ফিজিওলজিতে এটা এতটা লাগে না। আচ্ছা, একটু ওয়েট করো, 1 মিনিট আমি আসছি।
আচ্ছা ঠিক আছে, আমরা বনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন শুধু কিছু জিনিস একটু রিক্যাপিচুলেশন করব। এটা বলেছিলাম আমি আগের দিন। আহ, তোমার আমরা যখন ধরো মুরগির হাড় খাই, মুরগির রানের কথা চিন্তা করো। মুরগির রানের তো একটা এরকম বডি থাকে, তাই না? মেইন যে বডিটা, এই জায়গার বোনটা কিন্তু অনেক শক্ত, এটা খুব সহজে চাবানো যায় না। বেশ সলিড বোন, শক্ত এবং খুবই মানে মজবুত। কিন্তু দুই এন্ডে যে বোনটা থাকে এটা কিন্তু বেশ নরম, চিবিয়ে খাওয়া যায়, ঠিক আছে? তো এই অংশে যে বোনটা, এই অংশের বোনটা বেশ সলিড বোন। এটার নাম হচ্ছে কম্প্যাক্ট বোন, ঠিক আছে? ইট ইস এ ভেরি ডেন্স বোন, ঠিক আছে? আর এই যে দুই মাথায় মাথায় যে নরম হাড্ডিটা দেখা যায়, মানে নরম বলতে তুলনামূলক নরম, এটা নাম হচ্ছে স্পঞ্জি বোন। তাহলে এই জায়গায় থাকে কম্প্যাক্ট বোন আর এই জায়গায় থাকে স্পঞ্জি বোন। এখন কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোনের ক্ষেত্রে পার্থক্যটা কি? কম্প্যাক্ট বোনের মধ্যে কি কি মানে কম্প্যাক্ট বোনটা অর্গানাইজড হয় কিভাবে? এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা, ইন্টারনাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা, আর তার মাঝে থাকে অনেকগুলো হ্যাভারশিয়ান সিস্টেম, ঠিক আছে? এর মধ্যে গ্যাপ থাকে খুবই কম। হ্যাভারশিয়ান সিস্টেমের মধ্যে জাস্ট সেন্ট্রাল ক্যানাল থাকে এবং এখানে কিছু ওয়ার্কম্যানস ক্যানাল থাকে। এই এখানে কোনো গ্যাপ বা পোর কিছু থাকে না, ঠিক আছে? আর স্পঞ্জি বোন কি? স্পঞ্জি বোন হচ্ছে পোরাস পোর্শন অফ দ্য বোন। এখানে অনেক অনেক ছিদ্র থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, যেমন এই জায়গাটা দেখো, এখানে যেমন অনেক অনেক ছোট ছোট ছিদ্র, এটা হচ্ছে পোরাস বোন, ঠিক আছে? এই যে পোরাস বোন, এই পোরাস বোনটা তৈরি কি দিয়ে? পোরাস বোনটা এরকম অনেকগুলো জালিকার মতো বোনের অংশ দিয়ে তৈরি। এই যে দেখো, এই যে এই জিনিসগুলা, এই যে জালিকার মতো বোন, ছোট ছোট চিকন চিকন জালিকার মতো বোন, এগুলোর নাম হচ্ছে স্পিকিউল বা কাটা, ছোট ছোট কাটা। এই স্পিকিউল গুলা জালিকার মতো এমন ভাবে অর্গানাইজ, এদের মধ্যে ছোট 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 ছিদ্র থাকে, ঠিক আছে? এবং এটার কাজটা কি? তাহলে খেয়াল করো, এখানে অনেকগুলা কাটার মতো বোন আছে, সূক্ষ্ম সূক্ষ্ম চিকন চিকন। এই কাটার মতো বোনগুলোর ফাঁকে ফাঁকে ছোট ছোট ক্যাভিটি আছে, ছোট ছোট ছিদ্র আছে। এই ক্যাভিটি বা ছোট ছোট ছিদ্র, এই জায়গাতে মেইনলি বোন ম্যারো থাকে, অস্থি মজ্জা থাকে, ঠিক আছে? বোন ম্যারো থাকে। এখন তোমরা তো একটু চিন্তা করো, আমাদের শরীরে কম্প্যাক্ট বোন আছে কোথায় কোথায়? আমাদের যে লং বোন গুলা, ধরো পায়ের বোন, ধরো ফিমার, তারপর হচ্ছে তোমার টিবিয়া ফিবুলা, ঠিক আছে? তারপর আমাদের হাতের যে বোন হিউমেরাস, রেডিয়াস আলনা, আমাদের রিবসের যে বোন গুলা, এগুলোই মেনলি আমাদের কম্প্যাক্ট বোন গুলো, ঠিক আছে? আর স্পঞ্জি বোন কোথায় আছে? আমাদের যে ভার্টিব্রার বডি গুলা, আমাদের যে স্কালের বোন গুলা, ঠিক আছে? তারপর আমাদের টিবিয়া ফিবুলা বা রেডিয়াস আলনার যে আপার এন্ড এবং লোয়ার এন্ড, ওইখানে থাকে স্পঞ্জি বোন, ঠিক আছে? এছাড়া রিবসের যেই এন্ড গুলো, কোস্টাল এন্ড, ভার্টিবাল এন্ড, ওখানে থাকে স্পঞ্জি বোন। যেই জায়গায় স্পঞ্জি বোন থাকে ধরে নাও যে সেখানেই বোন ম্যারো থাকে, ঠিক আছে? এভাবে একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে আমরা যদি আমরা যদি মানে আমরা মানে আসলে তখন কি পড়লাম আমরা, মানে এখন, মানে তখন যে জিনিসটা পড়লাম সে, দ্যাট ওয়াজ দ্য ম্যাক্রোস্কোপিক ক্লাসিফিকেশন অফ বোন। তাহলে ম্যাক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক ক্লাসিফিকেশন অফ বোন, এটা দুই রকম, একটা হচ্ছে কম্প্যাক্ট বোন, একটা হচ্ছে স্পঞ্জি বোন। কম্প্যাক্ট বোন হচ্ছে ডেন্স, স্পঞ্জি বোন হচ্ছে পোরাস। স্পঞ্জি বোনে অনেক স্পিকিউল আছে, প্লাস এখানে অনেক পোর আছে। এই পোর গুলাতে থাকে তোমার বোন ম্যারো। আচ্ছা, আর এখন আসি মাইক্রোস্কোপিক ক্লাসিফিকেশন অফ বোন। মাইক্রোস্কোপিক ক্লাসিফিকেশন অফ বোনটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু বলে নিচ্ছি। মাইক্রোস্কোপিক এটা দুই রকম আছে, একটা হচ্ছে প্রাইমারি বোন, হচ্ছে সেকেন্ডারি বোন। প্রাইমারি বোনের আরেকটা নাম হচ্ছে তোমার ইম্যাচিউর বোন। তাহলে এটা আরেকটা নাম হচ্ছে তোমার ম্যাচিউর। এটা একটা নাম, প্রাইমারি আরেকটা নাম হচ্ছে ওভেন, ওভেন বোন, ওভেন বোন। আর সেকেন্ডারি একটা নাম হচ্ছে ল্যামেলার বোন, ল্যামেলার বোন, ঠিক আছে?
জিনিসটা হচ্ছে কি, আমি মাত্রই তোমাদেরকে বোনের রিমডেলিং পড়িয়েছি। তারপর তাহলে বোনের গ্রোথ হয় কখন কখন? গ্রোথ পিরিয়ডে হয়, ডিউরিং রিমডেলিং হয় এবং রিপেয়ার হয়। মানে তোমার এই প্রসেসে যখন নতুন একটা বোন তৈরি হয়, প্রথম অবস্থায় বোনের অর্গানাইজেশনটা একটু হ্যাজার্ড থাকে। কোলাজেন ফাইবার গুলা ছড়ায় ছিটায় থাকে, খুব একটা ভালোভাবে অর্গানাইজ থাকে না, ঠিক আছে? বাট বোনটা তৈরি হওয়ার পর কয়েক সপ্তাহ কয়েক মাস চলে গেলে কোলাজেন ফাইবার গুলো খুব সুন্দর একদম প্যারালালি অর্গানাইজড হয়ে যায়, ঠিক আছে? খুব ইউনিফর্ম ওয়েতে অর্গানাইজড হয়ে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার তাহলে একটা বোন যখন তৈরি হলো, বোন তৈরি হওয়ার প্রথম অবস্থায় কোলাজেন ফাইবার গুলো ইরেগুলারলি অর্গানাইজ থাকে। এটাকে বলা হয় ইম্যাচিউর বা ওভেন বোন, ওই স্টেজটাকে। পরে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পার হওয়ার পর কোলাজেন ফাইবার গুলো মোটামুটি রেগুলারলি অর্গানাইজড হয়ে পড়ে। ওই অর্গানাইজেশনটাকে বলা হয় বোনের ম্যাচিউর অবস্থা বা সেকেন্ডারি অবস্থা বা ল্যামেলার অবস্থা, ঠিক আছে? এই তো, এই হচ্ছে তোমাদের ফুল বোন কমপ্লিট, বোনের হিস্টোলজি কমপ্লিট। এখন আমরা কার্টলেজ শুরু করব। তোমরা একটু রেস্ট নিয়ে নাও 1-2 মিনিট, কার্টলেজটা শেষ করে দিব আজকে। রেস্ট নিয়ে নাও, কারো কোনো কোয়েরি থাকলে আমাকে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। আমি 1 মিনিট পরে শুরু করতেছি, তোমরা একটু তোমাদের পড়াটা একটু গুছায় নাও যদি কারো কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে। আচ্ছা ঠিক আছে, শুরু করি। ওকে, তো কার্টিলেজের ডিসকাশন শুরু করার আগে আমরা যেটা বলি যে কার্টিলেজে বোনের যেরকম কাভারিং ছিল একটা পেরিঅস্টিয়াম,
ঠিক তেমনি কার্টিলেজেরও কাভারিং আছে, পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, আমরা কার্টিলেজটা শুরু করলাম। পেরিকন্ড্রিয়াম। তো আমরা আগে কার্টিলেজের ক্লাসিফিকেশনটা পড়ার আগে জাস্ট একটু নামগুলো জেনে নেই, একবার জাস্ট নামগুলো জেনে নেই কি কি কার্টিলেজ আছে, আমরা পড়বো কিছুক্ষণ পরে। হায়ালিন কার্টিলেজ, আছে ইলাস্টিক কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। মেইনলি 3 রকম কার্টিলেজই আছে। ওকে, আচ্ছা। আর আরেকটা টার্ম তোমাদের একটু বলি, একটা টার্ম আছে, টার্মটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। এটা কার্টিলেজের ক্লাসিফিকেশন না, আর্টিকুলার কার্টিলেজও এক প্রকার হায়ালিন কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ জিনিসটা কি সেটা তোমাদের একটু বলি। আর্টিকুলার মানে হচ্ছে রিলেটেড টু জয়েন্ট। ওকে, আমরা মুরগির হাড় খাওয়ার সময় দেখেছি যে মুরগির যে হাড়ের যে মাথা, সে মাথায় সবসময় কার্টিলেজ থাকে। যেমন এই জায়গাতে কার্টিলেজ থাকে, আবার এই জায়গাতেও কার্টিলেজ থাকে, তো নাস্তি থাকে। ঠিক আছে, তো আমাদের শরীরে যত জয়েন্ট আছে, জয়েন্ট প্রত্যেকটা জয়েন্টে 2টা বোনের মাথায় মাথায় কার্টিলেজ থাকে। ওই জায়গায় কার্টিলেজ থাকার উদ্দেশ্যটা হচ্ছে টু প্রিভেন্ট ফ্রিকশন বিটুইন দ্য বোনস। তো এই যে একটা বোনের সাথে আরেকটা বোনের যে জয়েন্ট তৈরি হয়, এই জয়েন্টটাকে বলা হয় মানে এই জয়েন্ট, একটা বোনের যেই সারফেসটা একটা জয়েন্ট তৈরিতে অংশ নেয়, সে সারফেসটাকে বলা হয় আর্টিকুলার সারফেস অফ দ্য বোন। আমরা আর্টিকুলার সারফেস অফ দ্য বোন আরেকটা জায়গায় পড়েছিলাম যে আর্টিকুলার সারফেস অফ দ্য বোনে কোনো পেরিঅস্টিয়াম থাকে না, বাকি সব জায়গায় পেরিঅস্টিয়াম থাকে বোনের, শুধুমাত্র আর্টিকুলার সারফেস অফ দ্য বোনে পেরিঅস্টিয়াম থাকে না। যাই হোক, ঠিক তেমনি এখন আমরা একটা জিনিস জানলাম যে বোনের আর্টিকুলার সারফেসটা অলওয়েজ বা ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসেস কার্টিলেজ দিয়ে ঢাকা থাকে। ওই জায়গায় বোনের আর্টিকুলার সারফেসে যে কার্টিলেজটা থাকে সেটাকে বলা হয় একটা আর্টিকুলার কার্টিলেজ, সেই জায়গাটাকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। ওকে, তো যাই হোক, আমরা কয়েকটা কথা জাস্ট প্রিলিমিনারি ভাবে জেনে নিলাম। এখন আমরা যেটা দেখবো যে পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়ামটা কোথায় থাকে। সমস্ত কার্টিলেজে কি পেরিকন্ড্রিয়াম থাকে? না, সব কার্টিলেজই কাভার্ড বাই পেরিকন্ড্রিয়াম এক্সেপ্ট আর্টিকুলার কার্টিলেজ এন্ড ফাইব্রো কার্টিলেজ। তাহলে এই যে আর্টিকুলার কার্টিলেজ এবং এই ফাইব্রো কার্টিলেজ, এই দুইটা কার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না। ঠিক আছে, আবার বলেন, আবার আমি ক্লাসিফিকেশনের খাতিরে বলে নিয়েছি যে আর্টিকুলার কার্টিলেজ বেসিক্যালি এক প্রকার হায়ালিন কার্টিলেজ। তবে তার মানে এই না যে শরীরের সমস্ত হায়ালিন কার্টিলেজ আর্টিকুলার কার্টিলেজ। আরো অনেক রকম হায়ালিন কার্টিলেজ আছে যারা নন আর্টিকুলার। ঠিক আছে, বাট প্রশ্নটা যেটা যে পেরিঅস্টিয়াম কোথায় পাওয়া যায়, যদি এই প্রশ্নটা আসে তখন তোমরা খেয়াল রাখবা যে আর্টিকুলার কার্টিলেজ এবং ফাইব্রো কার্টিলেজ এই দুটো অবশ্যই বাদ যাবে, এই দুইটাতে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না। আমরা এখন একটু পেরিকন্ড্রিয়ামের লেয়ার গুলো একটু দেখি। পেরিঅস্টিয়ামের আমরা 3টা লেয়ার পড়েছিলাম, রিক্যাপ করে নিই। পেরিঅস্টিয়ামে ছিল আউটার ফাইব্রাস, মিডল ভাস্কুলার আর ইনার সেলুলার। ঠিক আছে, তো এখানেও পেরিকন্ড্রিয়ামেও তোমার এই লেয়ার গুলো, সব লেয়ার নাই, তবে পেরিকন্ড্রিয়ামের লেয়ার গুলো যেগুলো দেখো, পেরিকন্ড্রিয়ামে 2টা লেয়ার জাস্ট, একটা হচ্ছে আউটার ফাইব্রাস, একটা হচ্ছে ইনার সেলুলার। তো এখানে আসলে মিডল ভাস্কুলার লেয়ার নাম বলা হয় না, আউটার যে ফাইব্রাস লেয়ার, এখানেই তোমার ব্লাড ভেসেল পাওয়া যায়, বাট এটা আলাদা কোনো লেয়ার ফর্ম করে না ডিস্টিংটিভ। ঠিক আছে, তাহলে আমরা একটু পেরিকন্ড্রিয়ামের লেয়ার গুলো নিয়ে একটু অল্প করে জেনে ফেলি। পেরিকন্ড্রিয়ামে 2টা লেয়ার, আউটার ফাইব্রাস এবং ইনার সেলুলার। আউটার ফাইব্রাস লেয়ারে কি থাকে? এখানে টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে, মানে আসলে ডেন্স
ইররেগুলার কানেকটিভ টিস্যু থাকে এখানে, which is formed by type 1 collagen fiber। আর থাকে কি, প্রচুর পরিমাণে ফাইব্রোব্লাস্ট থাকে। শোনো, আমি কিন্তু কন্ড্রোব্লাস্ট না, আমি ফাইব্রোব্লাস্টই বলতেছি, কারণ আমরা পেরিকন্ড্রিয়ামের ফাইব্রাস লেয়ারে আছি। এখানে ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু আছে, হুইচ ইজ এ টাইপ অফ কানেকটিভ টিস্যু প্রপার। সো কানেকটিভ টিস্যু প্রপার দেখে এখানে ফাইব্রোব্লাস্টের কথা আমরা বলবো। আর থাকে কি এখানে, আর থাকে এখানে ব্লাড ভেসেল। মানে এখানে আলাদা করে আমরা কোনো ভাস্কুলার লেয়ার করবো না, এখানে ব্লাড ভেসেলই থাকে। ওকে, আর ইনার সেলুলার লেয়ারে কি থাকে? ইনার সেলুলার লেয়ারে পেরিঅস্টিয়াম, ইনার সেলুলার লেয়ারে আমরা কি কি সেলের কথা পড়েছিলাম? অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট এবং বোন লাইনিং সেল। এখানেও ইনার সেলুলার লেয়ারে তোমার কন্ড্রোজেনিক সেল থাকে। কন্ড্রোজেনিক সেল এটা অনেকটা বোনের অস্টিওপ্রোজেনিটর সেলের মতো। এই কন্ড্রোজেনিক সেলের কাজ হচ্ছে ইট গিভস রাইজ টু কন্ড্রোব্লাস্ট। বাট কন্ড্রোব্লাস্ট এখানে আর থাকে না, কন্ড্রোব্লাস্ট তখন ভিতরে কার্টিলেজের ওইদিকে চলে যায়। ওকে, তাহলে পেরিকন্ড্রিয়ামে আমরা কি কি জানলাম? পেরিকন্ড্রিয়াম হচ্ছে তোমার সমস্ত কার্টিলেজে থাকে এক্সেপ্ট আর্টিকুলার কার্টিলেজ এবং ফাইব্রো কার্টিলেজ। পেরিকন্ড্রিয়ামের লেয়ার হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে আউটার সেলুলার লেয়ার, একটা হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার, একটা হচ্ছে ইনার সেলুলার লেয়ার। আর কি বললাম? আর বললাম হচ্ছে যে পেরিকন্ড্রিয়ামের তোমার যে আউটার ফাইব্রাস লেয়ার, সেখানে থাকে টাইপ মানে ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু হুইচ ইজ ফর্মড বাই টাইপ 1 কোলাজেন ফাইবার। আর থাকে অনেক ব্লাড ভেসেল। আর ইনার সেলুলার লেয়ারে থাকে মেইনলি কন্ড্রোজেনিক সেল। এই কন্ড্রোজেনিক সেলগুলো দে গিভ রাইজ টু কন্ড্রোব্লাস্ট। আচ্ছা, এখন আমরা একটু কার্টিলেজের ব্লাড সাপ্লাইটা দেখি। প্রপার কার্টিলেজ, বোনের ব্লাড সাপ্লাইটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। বোনের ব্লাড সাপ্লাই, বোনের আউটার 1/3 ব্লাড সাপ্লাই পায় থেকে পেরিঅস্টিয়াল আর্টারি। অর্থাৎ পেরিঅস্টিয়ামের ভাস্কুলার লেয়ারে যে ব্লাড ভেসেল থাকে, সেই ব্লাড ভেসেল থেকে বোনের আউটার 1/3 এর ব্লাড সাপ্লাই আসে। আর ইনার 1/3 এর ইনার 2/3 এর ব্লাড সাপ্লাই আসে ফ্রম নিউট্রিয়েন্ট আর্টারি। এটা ছিল বোনের ব্লাড সাপ্লাই, ঠিক আছে। আর কার্টিলেজের ব্লাড সাপ্লাই দাও, এটা ইম্পর্টেন্ট। কার্টিলেজ ইজ অ্যাভাস্কুলার। কার্টিলেজ ইজ অ্যাভাস্কুলার অর্থাৎ কার্টিলেজ, ধরো এই যদি হয় পেরিকন্ড্রিয়াম, আর এই হচ্ছে পেরিকন্ড্রিয়ামের ভিতরে কার্টিলেজটা। ধরো বেগুনিটা পেরিকন্ড্রিয়াম আর সাদাটা হচ্ছে তার ভিতরে থাকে কার্টিলেজটা। কখনোই কখনোই কার্টিলেজের ভিতরে কোনো ব্লাড ভেসেল পৌঁছাবে না। ব্লাড ভেসেল অলওয়েজ পেরিকন্ড্রিয়ামে থাকবে। এখান থেকে জাস্ট ডিফিউশন হয়ে হয়ে জিনিসপত্র এদিক সেদিক যাওয়া আসা করবে, ঠিক আছে। তাহলে কার্টিলেজ ইজ অ্যাভাস্কুলার, তাহলে হোয়ার ডাজ ইট রিসিভ ইটস ব্লাড সাপ্লাই ফ্রম? ভায়া ডিসলিউশন ফ্রম দ্য পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে। তাহলে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই হচ্ছে একটা বোন, এই হচ্ছে একটা বোন, এই হচ্ছে এই বোনের আর্টিকুলার সারফেস, এই হচ্ছে এই বোনের আর্টিকুলার সারফেস, এই হচ্ছে একটা জয়েন্ট ফর্ম হলো এই দুইটার মধ্যে। আমি বললাম যে আর্টিকুলার সারফেসে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না, আর্টিকুলার কার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না। আবার আমি এটাও বললাম যে কার্টিলেজ ব্লাড সাপ্লাই নাই, কার্টিলেজ নিউট্রিশন পায় ফ্রম দ্য পেরিকন্ড্রিয়াল ব্লাড ভেসেল। তাহলে প্রশ্ন হচ্ছে পেরিকন্ড্রিয়াল ব্লাড আর্টিকুলার কার্টিলেজ ব্লাড সাপ্লাই পায় কোথা থেকে? আর্টিকুলার কার্টিলেজ নিউট্রিশন পায় কোথা থেকে? উত্তরটা হচ্ছে এই যে জয়েন্ট, এখানে জয়েন্টে কিন্তু ফ্লুইড থাকে, সাইনোভিয়াল জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, অন্যান্য জয়েন্টেও কিছু ফ্লুইড থাকে। এই ফ্লুইডে যে পুষ্টি থাকে, পুষ্টিগুলোই তোমার ডিফিউশন হয়ে হয়ে এই আর্টিকুলার কার্টিলেজে চলে যায়। তাহলে উত্তর হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ ব্লাড সাপ্লাই পায় ফ্রম জয়েন্ট স্পেস ফ্লুইড, ফ্রম জয়েন্ট স্পেস ফ্লুইড, ঠিক আছে। এছাড়া কার্টিলেজ যেমন অ্যাভাস্কুলার, ঠিক তেমনি কার্টিলেজের নো নার্ভ, কার্টিলেজে কোনো নার্ভ নাই, সো এটা কোনো সেন্সেশন কম, মানে সেন্সেশন নাই, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু কার্টিলেজের বেসিক কম্পোনেন্ট গুলো জানি। আচ্ছা, আমি তোমাদেরকে
টাইম দিচ্ছে 1 মিনিট, এতক্ষণ যা বললাম কারো কোনো কোয়েরি থাকলে আমাকে জিজ্ঞেস করো, যদি লেখা বাকি থাকে তোমরা লিখে নাও। 1 মিনিট টাইম দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কার্টলেজের কম্পোনেন্ট পড়ব। যে কোনো জিনিসেরই কম্পোনেন্ট কি কি, যে কোনো কানেকটিভ টিস্যু, সেল এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর মধ্যে আবার থাকে কি, ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে অ্যাজ এ হোল কার্টিলেজে কম্পোজিশন কি, অ্যাজ এ হোল কার্টিলেজ কি কি সেল থাকে এখানে? কন্ড্রোজেনিক সেল, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। ফাইবার থাকে কি কি? কোলাজেন টাইপ 2, কোলাজেন টাইপ 1। টাইপ 2 টা আগে কেমন কারণ এটাই মেইন। আর থাকে ইলাস্টিক ফাইবার। গ্রাউন্ড সাবস্টেন্স কি থাকে? কিছু প্রোটিওগ্লাইকান থাকে, কিছু গ্লাইকোপ্রোটিন থাকে। গ্লাইকোপ্রোটিন এক্সাম্পল কি? কন্ড্রোনেকটিন, হচ্ছে কন্ড্রোক্যালসিন। আর প্রোটিওগ্লাইকান এক্সাম্পল হচ্ছে কন্ড্রয়টিন সালফেট। নাম এত ইম্পর্টেন্ট না, জাস্ট বলতেছি আর কি। একটা আছে অ্যাগ্রিক্যান, নাম ইম্পর্টেন্ট না, নাম ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি। তাহলে এই হচ্ছে অ্যাজ এ হোল কার্টিলেজের কম্পোজিশন। ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমরা একটু আগে কার্টিলেজের কিছু নাম পড়লাম, হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ এবং ফাইব্রো কার্টিলেজ। সব রকম কার্টিলেজে সব রকম সেল থাকলেও সব রকম কার্টিলেজে সব রকমের ফাইবার থাকে না। অ্যাকচুয়ালি কোন কার্টিলেজে কোন ধরনের ফাইবার দেখা যায় সেটার উপর ভিত্তি করে মেনলি কার্টিলেজের ক্লাসিফিকেশন করা হয়, ঠিক আছে? এটা আমরা একটু পরে আবার জানবো। কার্টিলেজ নিয়ে আরেকটা পিকুলিয়ার ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। অন্যান্য টিস্যুতে আমরা যেটা দেখেছিলাম যে ব্লাস্ট সিরিজের যে সেল, যেমন অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্টের কাজ ছিল বোনের সমস্ত এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সিনথেসিস এবং সিক্রেট করা। কানেক্টিভ টিস্যু প্রপারে ফাইব্রোব্লাস্টের কাজ ছিল সমস্ত এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সিনথেসিস এবং সিক্রেট করা। এইখানে কন্ড্রোব্লাস্টের ওরকম কোনো কাজ নেই। এখানে কন্ড্রোব্লাস্টের কাজ মেইনলি টু গিভ রাইজ টু কন্ড্রোসাইট, দেন কন্ড্রোসাইটের কাজ হচ্ছে সিনথেসিস এন্ড সিক্রেট অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। তাহলে এখানে কন্ড্রোসাইট হচ্ছে মেইন কাজটা করে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স মেইন কাজটা করে এখানে কন্ড্রোসাইট। তাহলে এটা একটু খেয়াল রাখবো তোমরা, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমি তোমাদেরকে আলাদা আলাদা করে, আচ্ছা তাহলে আমরা এখন তাহলে কার্টিলেজের ক্লাসিফিকেশনে চলে যাই। ঠিক আছে, কি 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 কার্টিলেজ আছে? 3 রকম কার্টিলেজ আছে। হায়ালিন কার্টিলেজ, ওয়েট, হায়ালিন কার্টিলেজ আছে, তারপরে আছে ইলাস্টিক কার্টিলেজ, আর আছে ফাইব্রো কার্টিলেজ, ঠিক আছে? আমাদের মেইনলি কি জানতে হবে সেটা আমরা একটু দেখি। Wait,
আমাদের জানতে হবে কোন কার্টিলেজে কি কি সেল থাকে। আমি বলেছিলাম অলরেডি যে সব কার্টিলেজেই সব রকমের সেল থাকে। পার্থক্যটা যেটা এক এক কার্টিলেজের সেলগুলো এক এক ভাবে ওরিয়েন্টেড থাকে বা এক এক ভাবে অর্গানাইজ থাকে, ঠিক আছে? একটু wait, একটা minute, আমি একটু- এক এক কার্টিলেজে এক এক রকমের সেল থাকে, এটাই জাস্ট পার্থক্য। সরি সরি, মানে সব কার্টিলেজেই এই তিন রকম সেলই থাকে, বাট এক এক জায়গায় এদের অর্গানাইজেশন এক এক রকম। এটা আমি বলবো একটু পরে। সেলের পরে যে জিনিসটা, এখানে তোমার আম, আচ্ছা সেল তো, সেলের অ্যারেঞ্জমেন্টটা তাহলে ফার্স্টে বলি যে কি কি সেল থাকে, তারপর হচ্ছে সেলগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকে। এক এক কার্টিলেজের এক এক ভাবে অ্যারেঞ্জ থাকে। এরপরে বলি যে তোমার এদের হচ্ছে তোমার কোন ধরনের ফাইবার থাকে, কোন ধরনের ফাইবার থাকে। আর হচ্ছে আর যেটা বলবো, পেরিকন্ড্রিয়াম থাকে কি থাকে না, থাকে কি থাকে না, ঠিক আছে? আগে সহজটা বলে নিই। হায়ালিন কার্টিলেজ, এখানে থাকে মেইনলি কি 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 সেল? এখানে থাকে কন্ড্রোজেনিক সেল, এখানে থাকে কন্ড্রোব্লাস্ট, এখানে থাকে কন্ড্রোসাইট। ফাইব্রো ইলাস্টিক কার্টিলেজও সেম, কন্ড্রোজেনিক সেল, কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট, ঠিক আছে? ফাইব্রো কার্টিলেজে মেইনলি থাকে কন্ড্রোজেনিক, সরি, ফাইব্রো কার্টিলেজে একটা জিনিস, আচ্ছা আমি পেরিকন্ড্রিয়ামটা একটু বলে নেই তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। পেরিকন্ড্রিয়াম এখানে থাকে প্রেজেন্ট, এক্সেপ্ট এক্সেপ্ট আর্টিকুলার কার্টিলেজ, এখানে অলওয়েজ প্রেজেন্ট থাকে। ফাইব্রো কার্টিলেজ অলওয়েজ অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে? এখন পেরিকন্ড্রিয়ামের যে সেলুলার লেয়ার সেখানে থাকে কন্ড্রোজেনিক সেল, ঠিক আছে? যেহেতু ফাইব্রো কার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম নাই সেহেতু এখানে কন্ড্রোজেনিক সেল থাকে না, এখানে থাকে জাস্ট কন্ড্রোব্লাস্ট। আর এখানে কন্ড্রোসাইট থাকে না, এখানে থাকে মেনলি, সরি আমি উল্টা বললাম, সরি, এখানে তোমার কন্ড্রোজেনিক সেল থেকে যেহেতু কন্ড্রোব্লাস্টের রাইজ হয়, এখানে কন্ড্রোব্লাস্ট থাকে না, এখানে থাকে মেনলি ফাইব্রোব্লাস্ট। আর থাকে কন্ড্রোসাইট, ঠিক আছে? কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট না থাকার পরও কিভাবে কন্ড্রোসাইট আসে এটা আমি ঠিক জানি না, বাট এভাবে খেয়াল রাখবা। তাহলে সেল কোথায় কোনটা থাকে? কন্ড্রোজেনিক সেল থাকে, কন্ড্রোব্লাস্ট থাকে, কন্ড্রোসাইট থাকে হাইলিন এবং ইলাস্টিক কার্টিলেজে। ফাইব্রো কার্টিলেজে থাকে মেনলি ফাইব্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট, ঠিক আছে? আচ্ছা, আর কোথায় কোন টাইপের ফাইবার থাকে এটা একটু দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই মেইন একটা বড় ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, ঠিক আছে? হাইলিন কার্টিলেজে থাকে টাইপ 2 কোলাজেন ফাইবার, টাইপ 2ভাই শুনতে পাচ্ছি না।
দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন? নিচে দেখেন টাইপ 2 কোলাজেন ফাইবার এই যে এই যে এই যে এখানে ছিলাম এই জায়গাতে। না একটু পরে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি তাহলে আরেকবার তাহলে একটু বলি যে হায়ালিন কার্টিলেজে থাকবে টাইপ 2 কোলাজেন ফাইবার, ইলাস্টিকে থাকবে টাইপ 2 কোলাজেন ফাইবার তার সাথে ইলাস্টিক ফাইবার, আর ফাইব্রো কার্টিলেজে থাকবে টাইপ 2 কোলাজেন ফাইবার তার সাথে টাইপ 1 কোলাজেন ফাইবার। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? ঠিক আছে। আচ্ছা, আমি সেলের অ্যারেঞ্জমেন্টে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা একটু বলে নিতে চাই টাইপ 2 কোলাজেন ফাইবার নিয়ে, একটা স্পেশাল জিনিস। তুমি একটু চিন্তা করো যে ধরো যে তোমরা এক গ্লাস পানি, এক গ্লাস পানিতে তোমরা যদি একটা বরফ দিয়ে দাও, তোমরা কিন্তু বরফটাকে আর দেখতে পারবে না খুব সহজে, ভালো দেখা যাবে না। ওকে, কেন দেখা যাবে না? কারণ পানির রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর বরফের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অলমোস্ট একই। ওদের মধ্যে দিয়ে আলো পাস করলে আলোটা একভাবেই পাস করে, তো আবার দুইটা রঙও একই, এজন্য দুইটাকে আলাদা করে বোঝা যায় না। কিন্তু তুমি যদি পানির ভিতরে কয়েক কিউব বরফও দিয়ে দাও, একটা পর্যায়ে কিন্তু তুমি মানে বরফকে আলাদা করে বুঝতে পারবে না হাত দেওয়া ছাড়া যে এখানে বরফ আছে অ্যাকচুয়ালি। ঠিক একইভাবে তুমি যদি মানে ধরো পানির ভিতরে বরফ না দিয়ে অন্য কোনো জিনিস দাও, যেমন একটা কয়েন দাও, বা ধরো তুমি একটা দড়ি দাও, একটা তার দাও, তাহলে কিন্তু তুমি ওইটাকে দেখতে পারবা। কারণ কি? কারণ ওই তারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পানির রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে আলাদা, যেটা দুটিকে আলাদাভাবে ডিস্টিংক্টলি বোঝা যাবে। ঠিক আছে? তো টাইপ 2 কোলাজেন ফাইবারটার একটা স্পেশালিটি হচ্ছে যে কার্টিলেজে কার্টিলেজে যে সেলগুলো থাকে, সেলের বাইরে তো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সে ফাইবার থাকে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। ঠিক আছে? তো গ্রাউন্ড সাবস্টেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কার্টিলেজের গ্রাউন্ড সাবস্টেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার সাথে টাইপ 2 কোলাজেন ফাইবারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একদম হুবহু সেম। ওকে, এজন্য আমরা টিপিক্যালি যেই স্টেইনিং ম্যাটেরিয়াল দিয়ে স্টেইন করি, মাইক্রোস্কোপের নিচে যে কার্টিলেজকে দেখি, সেখানে আমরা টাইপ 2 কোলাজেন ফাইবারকে আলাদা করে কখনো দেখতে পাই না। কেন? কারণ সারাউন্ডিং যে গ্রাউন্ড সাবস্টেন্স, সে গ্রাউন্ড সাবস্টেন্সের সাথে টাইপ 2 কোলাজেন ফাইবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাচ করে যায়। এজন্য এই তোমার মানে যেই কার্টিলেজে টাইপ 2 কোলাজেন ফাইবার থাকে, সেখানে টাইপ 2 কোলাজেন ফাইবারটাকে দেখা যায় না। ঠিক আছে? আমরা অন্য যে কোনো কানেকটিভ টিস্যুতে সেলের বাইরে এরকম ফাইবার দেখতে পাই, কিন্তু হায়ালিন কার্টিলেজে যেখানে টাইপ 2 কোলাজেন ফাইবার আছে, সেখানে কিন্তু আমরা কোনো এরকম ফাইবার দেখতে পাই না। ঠিক আছে? এরকম থাকে গ্লাসের মতো, গ্লাসি অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে তোমরা। কিন্তু তাহলে টাইপ 2 কোলাজেন ফাইবারের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের অ্যাপিয়ারেন্সটা কেমন? আমি যদি এখানে আরেকটা কলাম করি, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের অ্যাপিয়ারেন্সটা হচ্ছে গ্লাসি। কেন গ্লাসি? কারণ এখানে তোমার টাইপ 2 কোলাজেন ফাইবারের সাথে সারাউন্ডিং গ্রাউন্ড সাবস্টেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয়ে যাওয়াতে টাইপ 2 কোলাজেন ফাইবারকে আলাদা করে দেখা যায় না, পুরোটাই একটা স্বচ্ছ তরল পদার্থের মতো মনে হয়, গ্লাসের মতো মনে হয়। ঠিক আছে? গ্লাসি। আর এখানে কোলাজেন ফাইবারের সাথে কি থাকে? ইলাস্টিক ফাইবার। টাইপ 2 কোলাজেন ফাইবার যদিও সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ইলাস্টিক ফাইবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু আলাদা। তো এখানে আমরা ইলাস্টিক ফাইবারটা দেখতে পাই। তো এখানে ইলাস্টিক ফাইবার সিন। আর এখানে দেখো টাইপ 1 কোলাজেন ফাইবার আছে, টাইপ 2 কোলাজেন ফাইবার না দেখা গেলেও টাইপ 1টা ঠিকই দেখা যায়। এখানে হচ্ছে টাইপ 1 কোলাজেন ফাইবার সিন। তাহলে শুধুমাত্র হায়ালিন কার্টিলেজের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা ট্রান্সপারেন্ট অথবা গ্লাসি অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? এখন আসি সেলের অ্যারেঞ্জমেন্টটা। সেলের অ্যারেঞ্জমেন্টটা একটু দেখাই তোমাদের কিভাবে থাকে। দেখো, তোমার কার্টিলেজের সেলগুলোর নাম কি? কন্ড্রোসাইট। ঠিক আছে? তারা কোত্থেকে আসে? ইউজুয়ালি ফ্রম কন্ড্রোব্লাস্ট। ঠিক আছে? তো কিভাবে তারা থাকে, কিভাবে তারা অ্যারেঞ্জড থাকে একটু দেখো। আমি এখানে একটু সাদা কালার দিয়ে দেখালে ভালো হয়। ধরে নাও আমি একটা সেল আঁকলাম, এই ধরো একটা কন্ড্রোব্লাস্ট ছিল। ওকে, এই কন্ড্রোব্লাস্টটা আলটিমেটলি একটা কন্ড্রোসাইটের জন্ম দেয়। এই কন্ড্রোসাইটটা তারপর ভাগ হয়, ধরো এভাবে দুই ভাগ হইলো, আবার দুই ভাগ হইলো, আবার দুই ভাগ হইলো। এভাবে ধরো 8টা সেল হলো। ঠিক আছে?
এই 8টা সেলের বৈশিষ্ট্য কি? এই 8টা সেল একটা সিঙ্গেল কন্ড্রোসাইট থেকে ডিরাইভড, ঠিক আছে? আর কি বৈশিষ্ট্য আছে? দে অলসো অলওয়েজ স্টে টুগেদার, দে অলওয়েজ স্টে ক্লাস্টার্ড টুগেদার। তাহলে এটা হচ্ছে একটা সেল ক্লাস্টার। মানে এদের বৈশিষ্ট্য কি? দে দে আর অল ডিরাইভড ফ্রম দ্য সেম কন্ড্রোসাইট via mitosis, derived from same chondrocyte via mitosis, and they also remain close to each other, ঠিক আছে? রিমেইন ক্লোজ টু ইচ আদার। এই যে সেলগুলো একগুচ্ছ সেল, তাহলে ক্লাস্টার অফ 4 to 8 সেলস, ক্লাস্টার অফ 4 to 8 chondrocyte, cluster of 4 to 8 chondrocyte which are derived from the same chondrocyte and they remain close to each other, এই একটা ক্লাস্টারকে বলা হয় আইসোজেনাস সেল ক্লাস্টার। আইসোজেনাস সেল ক্লাস্টার, আইসোজেনাস সেল ক্লাস্টার কি? ক্লাস্টার অফ 4 to 8 chondrocytes which all arise from the same chondrocyte and remain close to each other, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি একটা মানে আঁকি, এরকম এরকম দেখাবে, দেখো কার্টিলেজের সেলগুলো এইভাবেই থাকে। নিউক্লিয়াস হবে কিন্তু সবগুলাতে, আমি নিউক্লিয়াসটা একটু শর্টকাটে দিয়ে দিই। তাহলে দেখো এই পুরোটা যদি ধরো একটা স্লাইড হয়, এই স্লাইডে আমি দেখো অনেকগুলো ছোট মানে আমি মোট 4টা ক্লাস্টার রেখেছি, 5টা ক্লাস্টার রেখেছি। প্রত্যেকটা ক্লাস্টারই 4 to 8 সেল আছে। ওই সেলগুলো একসাথে কাছাকাছি আছে এবং যে সেলগুলো এভাবে একটা ক্লাস্টারে আছে তাদের আরেকটা বৈশিষ্ট্য কি, এরা সবাই একটা সিঙ্গেল ইনিশিয়াল কন্ড্রোসাইট থেকে অ্যাপিয়ার করেছে। তাহলে এগুলোই হচ্ছে এক একটা আইসোজেনিক সেল ক্লাস্টার, ঠিক আছে? এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা কি দেখো, আচ্ছা আমি সেলের এখানে আমি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটাও এঁকে ফেলি। আঁকলে তো হবে না, আমি ওদের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটাও আঁকি আর কি। দেখো একটু আমাকে সময় দাও, আমি পুরোটা এঁকে তারপরে তোমাদেরকে ব্যাখ্যা করি। আচ্ছা আমি যে জিনিসটা আঁকলাম সেটা একটু খেয়াল করো তোমরা, আমি ব্যাখ্যা করতেছি যে দেখো এই পুরাটাই কিন্তু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? আমি আমি দুই শেডের নীলে আমি যে শেডিংটা করলাম পুরাটাই কিন্তু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। তো ধরে নাও এটা যদি হায়ালিন কার্টিলেজ হয় তাহলে কিন্তু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা ঠিক এমনই হবে, কোনো ফাইবার দেখা যাবে না, গ্লাসের মতো থাকবে, ঠিক আছে? কিন্তু ইম্পর্টেন্ট কথা যেটা, এখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স দেখো 2 রকম। একটা আইসোজেনাস সেল ক্লাস্টারের অ্যাডজাসেন্ট যে ম্যাট্রিক্সটা, এটার ক্যারেক্টারিস্টিক্স 2টা ক্লাস্টারের মধ্যকার ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স থেকে আলাদা, ঠিক আছে? দেখো একটা সিঙ্গেল আইসোজেনাস সেল ক্লাস্টারের চারপাশে যে ম্যাট্রিক্সটা আছে এটা নাম হচ্ছে টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। আর ইন বিটুইন টেরিটোরিয়াল ম্যাট্রিক্স অথবা আউটসাইড টেরিটোরিয়াল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা পাওয়া, যেটার নাম হচ্ছে ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স।
এই দুইটা ম্যাট্রিক্স থাকার সিগনিফিকেন্সটা হচ্ছে যে মানে মানে সিগনিফিকেন্স বলতে যে মানে এই দুই রকম ম্যাট্রিক্স বেসিক্যালি তোমার দুই রকম কম্পোজিশন, এই দুই রকম ম্যাট্রিক্সের দুই রকম কম্পোজিশন, ঠিক আছে? তাহলে তোমার কার্টিলেজের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা কি একটু আবার শোনো। এখানে সেলগুলো থাকে ক্লাস্টার করে করে, একগুচ্ছ সেল যেগুলো একই কন্ড্রোসাইট থেকে অ্যাপিয়ার করেছে, এগুলো কাছাকাছি থাকে গুচ্ছ করে, এক একটা ক্লাস্টারকে বলা হয় আইসোজেনাস সেল ক্লাস্টার। আইসোজেনাস সেল ক্লাস্টারের চারপাশে যে ম্যাট্রিক্সটা থাকে এটার কম্পোজিশন বাকি অংশের ম্যাট্রিক্স থেকে কিছুটা আলাদা। একটা আইসোজেনাস সেল ক্লাস্টারের কাছাকাছি যে ম্যাট্রিক্সটা থাকে ওটার নাম হচ্ছে টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, আর বাকি অংশের কার্টিলেজের বাকি অংশের যে ম্যাট্রিক্সটা থাকে মানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা থাকে ওটার নাম হচ্ছে ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। এই দুই রকম ম্যাট্রিক্স দুইটাই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, কিন্তু দুইটাতে কম্পোজিশন কিছুটা আলাদা, ঠিক আছে? এখন কি আলাদা এটা তোমাদের জানা লাগবে না, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা আবার আসি সেল অ্যারেঞ্জমেন্ট, হায়ালিন কার্টিলেজ এবং ইলাস্টিক কার্টিলেজ এই দুইটাই আইসোজেনাস সেল ক্লাস্টারে সেল অ্যারেঞ্জ থাকে, এটাও আইসোজেনাস সেল ক্লাস্টার, ঠিক আছে? তাহলে আমি মাত্র যেটা দেখাইলাম যে আইসোজেনাস সেল ক্লাস্টার ওইটাই, ওভাবে ওরা থাকে, ঠিক আছে? আচ্ছা, আর ফাইব্রোকার্টিলেজটা এটা ইউজুয়ালি সিঙ্গেল কন্ড্রোসাইট থাকে, আলাদা আলাদা থাকে, সিঙ্গেল কন্ড্রোসাইট ইন প্যারালাল রোজ, অর্থাৎ সিঙ্গেল কন্ড্রোসাইট থাকে এভাবে প্যারালাল রোতে থাকে, ওকে? প্যারালাল রোতে থাকে এভাবে। এর মধ্যে মধ্যে হচ্ছে তোমার দাঁড়াও, তাহলে এভাবে প্যারালাল রোতে সিঙ্গেল সিঙ্গেল কন্ড্রোসাইট থাকে, ইন বিটুইন দ্য রোজ সেখানে টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে, আর টাইপ 2 থাকে কিন্তু টাইপ 2 দেখা যায় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে যদি হায়ালিন কার্টিলেজ হয়, আর যদি ইলাস্টিক কার্টিলেজ হয় তাহলে এখানে জাস্ট মাঝে মাঝে ইলাস্টিক ফাইবার দেখা যাবে, ওকে? মাঝে মাঝে ইলাস্টিক ফাইবার দেখা যাবে, এই এই পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা এদের গঠন বা কম্পোজিশনটা জেনে ফেললাম, ঠিক আছে? আরো কি এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, আবার তোমরা একটু দেখো, দেখে নাও, বা কারো যদি কোনো কোয়েরি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমাদের এই 3টা কার্টিলেজ নিয়ে লাস্ট আরেকটা জিনিস জানতে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন, মানে কোন রকম কার্টিলেজ মোটা, কোন রকম কার্টিলেজ কোথায় পাওয়া যায়, ঠিক আছে? হায়ালিন কার্টিলেজ পাওয়া যায় কোথায় কোথায়? 1 নম্বরে আমি বলেছিলাম আর্টিকুলার কার্টিলেজ, অর্থাৎ অ্যারাউন্ড দ্য জয়েন্ট ফর্মিং সারফেস অফ বোন। রিবস এর সামনে যে কোস্টাল কার্টিলেজ, এটা একটা হায়ালিন কার্টিলেজ। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের যে কন্ডাক্টিং পোর্শনে কিন্তু কার্টিলেজ আছে, কন্ডাক্টিং জোন অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, সেখানে যে কার্টিলেজ ওটাও হায়ালিন কার্টিলেজ, ওকে? এছাড়া ছোট বাচ্চাদের যে বোন থাকে, ছোট বাচ্চাদের যে বোন বা ডেভেলপিং লং বোনে কি কি পার্ট থাকে আমরা জানি মনে হয়। এই জায়গায় হচ্ছে তোমার এই অংশটার নাম হচ্ছে ডায়াফাইসিস, আর দুই মাথার অংশের নাম হচ্ছে এপিফাইসিস, ঠিক আছে? আর এখানে থাকে তোমার একটু করে মেটাফাইসিস। আর এপিফাইসিস এপিফাইসিস আর ডায়াফাইসিস এই দুয়ের মধ্যে এই জায়গাটাতে একটা কার্টিলেজ থাকে, এটার নাম হচ্ছে এপিফাইশিয়াল কার্টিলেজ। এই এপিফাইশিয়াল কার্টিলেজটা এক প্রকার হায়ালিন কার্টিলেজ।
এপিফাইশিয়াল কার্টিলেজটা এক প্রকার হাইলিন কার্টিলেজ। এছাড়া তোমরা যদি বোনের ফরমেশন পড়ে থাকো, বোনের এমব্রিওলজি, সবার আগে বোনের একটা কার্টিলাজিনাস মডেল ফর্ম হয়, পুরোটা একটা কার্টিলেজ থাকে। তারপর এখানে আস্তে আস্তে অসিফিকেশন হতে 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 এটা একটা বোন হয়ে যায়। তাহলে কার্টিলাজিনাস মডেল অফ বোন, কার্টিলাজিনাস মডেল অফ বোন। সব এক্সাম্পল মনে না রাখলেও কয়েকটা এক্সাম্পল মনে রাখলেই হবে, বাট এখানে সবগুলোই আমি বলে দিয়েছি। তাহলে এই জায়গায় হচ্ছে হায়ালিন কার্টিলেজ থাকে, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে হায়ালিন কার্টিলেজ থাকে। এখন আসি কোথায় ইলাস্টিক কার্টিলেজ থাকে। ইলাস্টিক কার্টিলেজের ডিস্ট্রিবিউশন তোমরা ই দিয়ে মনে রাখবা, ই ফর এক্সটার্নাল ইয়ার, ই ফর ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব থাকে কানে, বুঝছো, ইউস্টেশিয়ান টিউব, অথবা এটার আরেকটা নাম হচ্ছে অডিটরি টিউব, একটা হচ্ছে এপিগ্লটিস, আমাদের যে ফ্যারিংস বা গলার পিছনে এপিগ্লটিস। এক্সটার্নাল ইয়ার আবার দুইটা পার্ট, পিনা এবং এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এগুলো সবগুলোতে থাকে ইলাস্টিক কার্টিলেজ, ঠিক আছে। আর আসি এখন ফাইব্রো কার্টিলেজ কোথায় থাকে। ফাইব্রো কার্টিলেজ থাকে আমাদের দুইটা ভার্টিব্রার মধ্যে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সেটা এক প্রকার ফাইব্রো কার্টিলেজ, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমাদের যেই দুইটা পিউবিক বোন, দুইটা পিউবিক বোনের মাঝে যে পিউবিক সিমফাইসিস থাকে, এই একটা পিউবিক বোন, এই একটা পিউবিক বোন, এদের মাঝে যে পিউবিক সিমফাইসিস, এই পিউবিক সিমফাইসিস এক প্রকার ফাইব্রো কার্টিলেজ, ঠিক আছে। আর এছাড়া তোমরা আরো কিছু জিনিসের নাম শুনেছো, যেমন আমাদের যে নি জয়েন্টে মেনিসকাস আছে, মিডিয়াল মেনিসকাস, ল্যাটারাল মেনিসকাস। মেনিসকাস গুলো এক প্রকার ফাইব্রো কার্টিলেজ। আমাদের মিড লাইনে অনেকগুলো জয়েন্ট আছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জয়েন্ট হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, এটা এক প্রকার ফাইব্রো কার্টিলেজ থাকে ওইখানে, ঠিক আছে। তারপরে আমাদের যেই তোমার আমাদের বডিতে দুইটি ইম্পর্টেন্ট গহ্বর আছে, নাম শুনেছো, গ্লেনয়েড গহ্বর, অ্যাসিটাবুলাম গহ্বর, ঠিক আছে। অর্থাৎ স্ক্যাপুলার সাথে যেখানে হিউমেরাস অ্যাটাচ হয় ওই জায়গাটা হচ্ছে গ্লেনয়েড গহ্বর, আবার অ্যাসিটা আবার হিপ বোনের সাথে যেখানে ফিমার অ্যাটাচ হয় ওইটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম গহ্বর। এই গহ্বরগুলোকে আরেকটু গভীর করার জন্য এখানে একরকম ফাইব্রো কার্টিলেজ থাকে, এটার নাম হচ্ছে ল্যাব্রাম, নাম শুনেছো, ল্যাব্রাম। তাহলে একটা হচ্ছে তোমার অ্যাসিটাবুলার ল্যাব্রাম, একটা হচ্ছে গ্লেনয়েড ল্যাব্রাম, এগুলোও তোমার ফাইব্রো কার্টিলেজ। তাহলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, পিউবিক সিমফাইসিস, মেনিসকাস এবং ল্যাব্রাম, এগুলো সব হচ্ছে ফাইব্রো কার্টিলেজের এক্সাম্পল, ঠিক আছে। শেষ, আমাদের কার্টিলেজ শেষ, জাস্ট কার্টিলেজের ফাংশনটা আমরা পড়বো একটু, তারপর শেষ আমাদের আছে ক্লাস শেষ। কার্টিলেজের ফাংশনটা খুবই সহজ, এটা হচ্ছে তোমার স্ট্রেস, মেকানিক্যাল স্ট্রেস, তারপর হচ্ছে তোমার বোন টু বোন ফ্রিকশন প্রিভেন্ট করে। আমি এটা লিখতে বলতেছি না তোমাদেরকে, তোমরা জাস্ট খেয়াল রাখো, বোন এবং বোনের ফ্রিকশন প্রিভেন্ট করে, একটা জয়েন্টের শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, ঠিক আছে। এই তো, এই কয়েকটা ফাংশন, ঠিক আছে। তো এই আজকের ক্লাস এটাই। আমি পরের ক্লাসে অ্যাডিপোজ টিস্যু পড়াবো, আর হচ্ছে আমি গ্ল্যান্ডটা পড়াবো, তারপর আমাদের মাসকুলার টিস্যুটা বাকি থাকবে, ওইটা তারপরে ক্লাসে পড়াবো। তো যাই হোক, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে জিজ্ঞেস করতে পারো তোমরা। আর আমি বইয়ের পিডিএফ, কার্টিলেজের পিডিএফ সবই দিয়ে দিব আমি আজকে, বইয়ের দেখানো পিডিএফ প্লাস ক্লাস নোটের পিডিএফ সবই। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? দাঁড়াও, ওয়েট, আমি তো ছবি দেখানোর আচ্ছা, তুমি একটু দেখো, এই ছবিটা দেখো একটু, এই যে দেখো এখানে অনেকগুলো সেল ক্লাস্টার, দেখো সেল ক্লাস্টারের সারাউন্ডিং যে ম্যাট্রিক্সটা এটা একটু গাঢ়, বাকি ম্যাট্রিক্সটা দেখো একটু হালকা, ঠিক আছে। দেখো এই দেখো এগুলো হচ্ছে একটা সেল ক্লাস্টার, এদের মধ্যকার ম্যাট্রিক্সটা একটু গাঢ়, সারাউন্ডিং ম্যাট্রিক্সটা একটু হালকা, ঠিক আছে। আর এই দেখো ফাইব্রো কার্টিলেজ, দেখো এটার সাথে এটার পার্থক্যটা দেখো, এটা কিন্তু খুব গ্লাসি অ্যাপিয়ারেন্স, এখানে কোনো ফাইবার দেখা যায় না, কারণ এখানে শুধু টাইপ 2 কোলাজেন ফাইবার আছে, কিন্তু এখানে কিন্তু গুড়ি 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 ফাইবার দেখা যায়, ঠিক আছে, কারণ এখানে ইলাস্টিক ফাইবার আছে। ওকে, এই তো এই ছবিটা দেখানোর জন্য মেনলি, ঠিক আছে।
তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আজকের ক্লাস নিয়ে? কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি শেষ করে দিচ্ছি, আর আমি গ্রুপে একটু পরে পিডিএফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।